আজকে বানারীপাড়া থেকে কয়জন উঠে সেটা একটু গুনে দেখব। ছি ছি, এই ছোট্ট লঞ্চটা এটাই টার্মিনালে ঘাট করার জন্য এসেছে, হয়তো যাত্রী নামবে অথবা উঠবে। এটা হচ্ছে বরিশালের পিরোজপুরের খুবই প্রসিদ্ধ একটা জায়গা, সারসিনা মাদ্রাসা। নিচতলায়ও যাত্রী যদি দেখাই, যে এ পর্যন্ত নিচতলায়ও 20-25 জন বা 30 জন যাত্রী হতে পারে। এই ঘাট থেকে ছেড়েছে, এখন কিন্তু নদীতে এই দিকে যাবে, তো সোজা এই দিকে যেতে পারতো, তবে লঞ্চটা এখন ওদিকে যাবে না। লঞ্চটা এখন এই বরাবর ঘুরে, এদিক থেকে ঘুরে নদীর ওই পার থেকে যাবে, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটার চর, এবং এখান থেকে ডাইরেক্টলি চালাতে গেলে লঞ্চ বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে এবং সারা রাত্র এখানে কাটিয়ে দেওয়ার সম্ভাবনাও আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ইন্দিরহাট লঞ্চ ঘাটে প্রবেশের টিকিটটা আগে কেটে নেই, তারপরে ইন্ট্রোডাকশন দেবো। টিকিট দেবেন না? তো ঘাটে প্রবেশের জন্য 10 টাকার বিনিময়ে টিকিট কাটতে হলো। আরে ভাই রে, কি সিঁড়ি! এই সিঁড়ি না পুলসিরত? আচ্ছা, কথা বলতে তো এই ওই পড়লাম তো। যাক, ইন্দিরহাট লঞ্চ ঘাটে আমরা প্রবেশ করেছি। ওই তেরি, ইন্ট্রোডাকশনই তো দই নেই, তো আবার শুরু করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, টিএসএলবি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি হুলারহাট ভান্ডারী রুটে নতুন যুক্ত হওয়া এবং এই রুটকে সচল করার চ্যালেঞ্জ গ্রহণকারী পুবালী 7 লঞ্চে ইন্দিরহাট স্বরূপকাঠি টু ঢাকা ভ্রমণ ভিডিও পার্ট 1। ইন্দিরহাট লঞ্চ ঘাটে আমি এবং বেশ কিছু যাত্রী লঞ্চের অপেক্ষায় আছি, আর লঞ্চটা ভান্ডারিয়া, হুলারহাট এবং কাউখালী হয়ে এই ঘাটের উদ্দেশ্যে আসবে। তো অনেক দূরে জুম করে দেখাইলে দেখতে পাচ্ছেন লঞ্চকে হালকা হালকা দেখা যাচ্ছে। অবশেষে লঞ্চ একদম ঘাটের কাছে চলে আসলো, আর হুলারহাট ভান্ডারী রুটের সবচেয়ে বেশি যাত্রী হয় এই ইন্দিরহাট লঞ্চ ঘাট থেকে, এবং এটা যখন রুট সচল ছিল, রমরমা ছিল, তখনও হতো, এবং আজকেও দেখা যাচ্ছে যে ঘাটে বেশ পরিমাণে যাত্রী আছে। লঞ্চের পেছন বরাবর একটা ফেরি দেখতে পাচ্ছেন, তো যেটা স্বরূপকাঠি থেকে গাড়ি নিয়ে ইন্দিরহাটের দিকে আসতেছে। তো যেহেতু সন্ধ্যা নদীতে এখান থেকে কোনো ব্রিজ নেই, যার কারণে কিন্তু গাড়ি পারাপারের জন্য এখনও এই ফেরি ইউজ করতে হয়। দর্শক, লঞ্চে উঠে পড়লাম, আর মাঝারি ছোট ডাইমেনশনের লঞ্চ হওয়া সত্ত্বেও কিন্তু যাত্রী সংখ্যা খুবই কম। 5টা 25 লঞ্চ ছেড়ে দিল, আর পল্টনে লেখা আছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ দক্ষিণ কৌরিখারা লঞ্চঘাট। তো এই জায়গাটার নাম মূলত দক্ষিণ কৌরিখারা, কিন্তু পাশেই যেহেতু ইন্দিরহাট নামক বিশাল বাজার, তো সেই নামেই এই জায়গাটা প্রসিদ্ধ, যার কারণে কিন্তু এটাকে ইন্দিরহাট লঞ্চঘাট নামেই ডাকা হয়। আর এই সন্ধ্যা নদীর প্রায় বরাবর ওই পারেই হচ্ছে স্বরূপকাঠি লঞ্চঘাট, যেটা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন, এই যে ঘাটটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে স্বরূপকাঠি লঞ্চঘাট। তো স্বরূপকাঠি লঞ্চঘাট, এখানেও দক্ষিণ কৌরিখারা লঞ্চঘাটই লেখা, তো হয়তো একই জায়গায় ছিল দুটোটা। তো এখন বাস স্ট্যান্ড থেকে যাত্রীরা লঞ্চে উঠতেছে। এই জায়গাটা হচ্ছে স্বরূপকাঠি বাস স্ট্যান্ড। একটা বিষয় বুঝলাম না, এত মানুষ ঘাটে বসে রয়েছে, তো লঞ্চ আসার পরেও এদের কোনো মুভমেন্ট নাই, চুপচাপ। মানে কি, এরা কি উঠবে না নাকি শোপিস হিসেবে বসে আছে? এই যে কিছু মানুষ বসেই আছে, দেখে তো মনে হয়েছিল যে এরাও যাবে। তো যেটা বলছিলাম, এটা হচ্ছে স্বরূপকাঠি বাস স্ট্যান্ড।
তো পদ্মা সেতু হওয়ার পরে মানুষ বাসেই বেশি চলাচল করে, তারপরেও দেখেন বাস স্ট্যান্ড থেকেও কিছু যাত্রী লঞ্চে উঠেছে, এটাই অনেক কিছু। এখন ঘড়ির কাঁটায় 5:33 বাজে, হয়তো 2-1 মিনিটের মধ্যেই ছেড়ে দিবে। এবং ওই পার থেকেও কয়েকজন যাত্রী লঞ্চে করে এসে, ওই ট্রলারে করে এসে লঞ্চে উঠেছে। হায় রে কপাল, এই ক্রান্তি লগ্নে লঞ্চে যাত্রী উঠে না, সেইখানে এরা আসছে এখানে লঞ্চে ফটোশপ করতে। মানে লঞ্চ আসবে, লঞ্চকে পিছনে রেখে ফটো তুলবে। কপাল রে লঞ্চের এখন। যাক, আরও 2-1 জন আসছে, হ্যাঁ এরাও লঞ্চে যাবে। তো একজন যাত্রী হওয়া মানেই তো অনেক কিছু, কি একটা অবস্থা। আমরা একটু পরেই লঞ্চের ভিতরটা দেখব কী পরিমাণ যাত্রী হয়েছে। এই ছোট্ট লঞ্চটা এটাই টার্মিনালে ঘাট করার জন্য এসেছে, হয়তো যাত্রী নামবে অথবা উঠবে। এটা হচ্ছে ইন্দিরাহাট থেকে কী জানি নাম দেখছিলাম, হারতা, বিশালকান্দি হারতা ওদিকে যায়। তো এই লঞ্চটা এখন ঘাটে স্পেস পাচ্ছে না, তো লঞ্চ এই পুবালি 7 ব্যাক গিয়ার দিলে হয়তো ওটা জায়গা পেলে তারপরে ঘাটে বার্থিং করবে। আলাদা উঠানো হয়ে গেল এবং ট্রিপল সিটি মেরে দিল, আর তার মানে লঞ্চ ব্যাক গিয়ার দিচ্ছে। এখন এই যে ব্যাক গিয়ার দিয়ে দিল, 5:36-এ লঞ্চ ব্যাক গিয়ার দিয়ে দিল। তো বিদায় স্বরূপকাঠি। পরবর্তী স্টপেজ হচ্ছে বানারীপাড়া লঞ্চঘাট। তো যেটা বলেছিলাম, লঞ্চ ব্যাক গিয়ার দিলে মানে সরে গেলে এই ছোটো লঞ্চটা স্পেস পাবে। তো সে এখন ঘাটে ঢুকতেছে। ও আচ্ছা, এতক্ষণ যাদেরকে ঢাকার যাত্রী মনে করেছিলাম ওখানে বসে রয়েছে, তারা মূলত এই ছোট্ট লঞ্চের যাত্রী। তারা এখন উঠতেছে এই লঞ্চে। এই হচ্ছে স্বরূপকাঠি লঞ্চঘাট এবং পাশেই এই যে ডকইয়ার্ড, যেটা আমি ছোট্ট ভিডিওতে দেখিয়েছি। আজকে দুপুরে এখান থেকে এই ট্রলার ঘাট থেকে আমি ওই পারে গিয়েছিলাম এবং এখন বিকালে আবার লঞ্চে করে ঢাকায় যাচ্ছি। আর এটাই হচ্ছে স্বরূপকাঠি বাস স্ট্যান্ড লঞ্চ ঘাট। স্বরূপকাঠি ঘাট থেকে ছাড়ার পরে এই ছোট্ট লঞ্চটা আমাদের সাথে পাল্লা লেগে চলতেছে। আর এটা হচ্ছে স্বরূপকাঠি ট্রাক স্ট্যান্ড। এখানে ট্রাকে বিভিন্ন মালামাল, বিশেষ করে গাছ। এই স্বরূপকাঠি জায়গাটা হচ্ছে গাছের ব্যবসা। তো বিভিন্ন বড় বড় মানে সোজা কথায় লাকড়ি, তারপরে ঘরের কাঠ, বিভিন্ন তক্তা, এগুলো ফার্নিচারের কাঠের জন্য স্বরূপকাঠি হচ্ছে খুবই প্রসিদ্ধ। এখানে গাছের ব্যবসা করে মানুষজন। তো এই ট্রাক স্ট্যান্ড থেকে ট্রাকে করে দেশের বিভিন্ন অঞ্চলে বড় বড় গাছ পাঠানো হয়। প্রিয় দর্শক, এই যে স্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বরিশালের পিরোজপুরের খুবই প্রসিদ্ধ একটা জায়গা, সারসিনা মাদ্রাসা। তো মিনার কাজ চলতেছে, যেটা বেশ কিছু বছর যাবৎ চলমান। এই মাদ্রাসার একটা বৈশিষ্ট্য আপনারা দূর থেকেও দেখতে পাবেন, যে একটা সিরিয়ালে একটা সারি ঝাউ গাছ লাগানো। এই ঝাউ গাছের অন্তরালে ভিতরেই রয়েছে বিরাট এরিয়া নিয়ে সারসিনা মাদ্রাসা। তো এই মাদ্রাসার এরিয়া অনেক বড়। তো অনেক মানুষের মুখে শুনেছি যে এই মাদ্রাসার ক্যাম্পাস এতই বড় যে পুরো এশিয়া মহাদেশের মধ্যে অন্যতম একটা ক্যাম্পাস বলতে পারেন এই মাদ্রাসার ক্যাম্পাসকে। তো ছোট্ট সোহাগ লঞ্চটা পিছনেই পড়ে গেল, পারলো না আমাদের সাথে। তো সারসিনা মাদ্রাসার পরে আমরা এই সন্ধ্যা নদী ধরে এগিয়ে যাচ্ছি এবং এই নদীতে সামনেই হচ্ছে ডান দিকে মোড়। তো সামনে গিয়ে ডানে মোড় নিয়ে তারপরে বামে মোড় নিলে এরপরেই হচ্ছে বানারীপাড়া লঞ্চঘাট। সম্ভবত 20-25 মিনিট লেগে যেতে পারে অথবা আধা ঘন্টাও লাগতে পারে। তো দেখা যাক কত সময় লাগে। আমরা বিকালের সৌন্দর্য উপভোগ করতেছি এবং লঞ্চে চলতেছি। এই দিক থেকে আমরা আসলাম স্বরূপকাঠি লঞ্চঘাট থেকে, এবং এখান থেকে জুম করে দেখাইলে যে সারসিনা মাদ্রাসার মিনার দেখা যাচ্ছে। এই মোড় ঘুরতেছি, আবার এদিকে যদি দেখাই, সামনে গিয়ে বাম দিকে মোড় ঘুরবো এবং বাম দিকে মোড় ঘুরলেই বানারীপাড়া লঞ্চঘাট দেখা যাবে।
হচ্ছে পূবালী 7 লঞ্চের দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক। তো দ্বিতীয় তলার একদম সামনের সাইডে এখানে টাইলস লাগানো, আর আমরা দ্বিতীয় তলার কেবিন করিডোর ঘুরতেছি। তো এখানে একটা টয়লেট এবং বেসিন আছে, তবে আয়নাটা হয়তো ভেঙে গিয়েছে অথবা খুলে পড়ে গিয়েছে। ভিআইপি জোনের গেট, তো স্বাভাবিক অন্যান্য লঞ্চের থেকে একটু ছোট গেটটা, এবং এখান থেকে তৃতীয় তলায় যাওয়া হয়। তো 2 তলার এই পাশের করিডোর হচ্ছে এটা। করিডোরের মাঝ বরাবর মানে ভিআইপি জোনের সামনেই হচ্ছে কন্ট্রোল রুম, আর এই কেবিনগুলোতে যেমন দ্বিতীয় তলায় আর কি, তো 201 থেকে 202, 3 এরকম। আর ফ্যামিলি কেবিন যেগুলো, সেগুলোতে এবার ফ্যামিলি 1, ফ্যামিলি 2 এভাবে আলাদা সিরিয়াল করা। তো সেগুলো হিসাব করে একটু পরে বলছি। তো এখন চলে যাচ্ছি 3 তলায়। ছোটো লঞ্চ হলেও লঞ্চের তলাগুলো অনেক উঁচা আর কি। 3 তলায় উঠলেই এখানে সিঁড়িতে একটা অগ্নি নির্বাপক যন্ত্র এবং ছোট্ট একটা ঝাড়বাতি লাগানো। এবং এখন চলে যাচ্ছি লঞ্চের বাম পাশের করিডোরে। এদিক দিয়ে গেট বন্ধ। এই হচ্ছে করিডোরের মাথা। তো তৃতীয় তলায় কেবিন সংখ্যা একটু বেশি থাকে সাধারণত, কারণ তৃতীয় তলায় সম্পূর্ণ একটা কেবিন থাকে। আর জায়গায় জায়গায় এটা লাগানো আছে, যদিও লঞ্চের রুটের নাম ইলিশা লেখা। পূবালী 7 কেবিনের লোক ছাড়া টয়লেট ব্যবহার করবেন না, ভালো একটা কথা লিখে রেখেছে। অনেকে আছে ডেক যাত্রী কিন্তু কেবিনের টয়লেটে এসে ইউজ করে, এটা মানানসই না। চলে আসলাম মাস্টার ব্রিজে, এবং সামনে একটা হর্ন লাগানো আছে দেখা যাচ্ছে, এবং এখানে লেখা আছে ফুলবাগিচা রিভার সার্ভিস। তো এই মাস্টার ব্রিজ থেকেই মাস্টার সাহেব ড্রাইভারকে লঞ্চ পরিচালনার জন্য যাবতীয় দিক নির্দেশনা দিয়ে থাকেন। এই হচ্ছে ড্রাইভিং রুম। না, কেবিন লাগবে না। তৃতীয় তলার প্রথম কেবিন হচ্ছে বাম পাশের সিরিয়ালের একদম প্রথমটা। এখানে D301 মানে ডাবল কেবিন, 301 নম্বর, বাম পাশের সিরিয়ালের প্রথমটা। এখান থেকে শুরু করে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। প্রত্যেক করিডোরের শেষেই একটা টয়লেট, বেসিন এবং আয়নার ব্যবস্থা করা আছে। এবং সিরিয়ালের শেষে আমরা 9 নম্বর কেবিন দেখেছি, আর এটা হচ্ছে 10। তো এভাবে ঘুরে আসবে, এবং এটা হচ্ছে আবার 11। তিনতলার লাস্ট কেবিন হচ্ছে 325, তার মানে 3 তলায় মোট 25টি কেবিন আছে। তো এবার আমরা একটু পিছনের দিকে যাই। তৃতীয় তলার একদম পিছনে 2টা কেবিন হচ্ছে সুকানি কেবিন, অর্থাৎ ড্রাইভিং কেবিন। এবং এখান থেকেই 3 তলার পেছনের অংশ, অর্থাৎ দ্বিতীয় তলার পেছনের সাইড, এবং সাইলেন্সার ফানেল দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় আসলে একটু সাউন্ড বেশি হয়। আর এই লঞ্চে হাইড্রোলিক লাগানো নেই, তো লঞ্চের সাউন্ডও বেড়ে গেল, আমার কথার সাউন্ডও বেড়ে গেল। এই হচ্ছে 2টা সাইলেন্সার পাইপ, আর এই হচ্ছে সুকান শ্যাফট উঠে এসেছে, এবং এখানে ম্যানুয়ালি চেইন লাগানো, যার কারণে হুইলের মাধ্যমে লঞ্চকে ঘোরানো হয়। আর প্রপেলার থ্রাস্ট দেখেন, একদম প্রচুর গতিতে চলতেছে এমন কিছুই না, মিডিয়াম গতিতে চলতেছে লঞ্চটা। আর একদম সন্ধ্যা নেমে এসেছে, এবং বানারীপাড়া ঘাটও সামনে। তো দ্বিতীয় তলার পেছনেই মসজিদ। মাগরিবের আজান যেহেতু হয়ে গিয়েছে, মসজিদে নামাজ চলতেছে। এই যে মসজিদ এবং অজুখানা পাশাপাশি। তা আমরা এখন 2 তলায় চলে যাব। দ্বিতীয় তলায় ডেক শ্রেণী অল্প কিছু যাত্রী আছে, তো পেছনের অংশ প্রায় ফাঁকা। এই ঘাট থেকে ছেড়েছে, এখন কিন্তু নদীতে এই দিকে যাবে, তো সোজা এদিকে যেতে পারতো, তবে লঞ্চটা এখন ওদিকে যাবে না। লঞ্চটা এখন এই বরাবর ঘুরে, এদিক থেকে ঘুরে নদীর ওই পার থেকে যাবে, কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার চর, এবং এখান থেকে ডাইরেক্টলি চালাতে গেলে লঞ্চ বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে, এবং সারা রাত্র এখানে কাটিয়ে দেওয়ার সম্ভাবনাও আছে। বুঝলাম, এখানে এই যে সুকান শ্যাফট এবং সাইলেন্সার পাইপের যে বক্স সেটা, এবং মানুষ বলতে গেলে এখানে মোটামুটি 20 জনের মতো যাত্রী দেখা যাচ্ছে। চলে যাবো একদম নিচতলায়। নিচতলায়ও যাত্রী যদি দেখাই তাহলে ধরতে পারেন যে এ পর্যন্ত নিচতলায়ও 20-25 জন বা 30 জন যাত্রী হতে পারে।
তো মোটামুটি 50-60 জন যাত্রী এ পর্যন্ত উঠেছে, আর বেশ কয়েকটা ঘাট বাকি আছে। সেখান থেকে কী পরিমাণ ওঠে সেটা হচ্ছে দেখার বিষয়। একটা মোটরসাইকেল উঠেছে। বানারীপাড়া ঘাটের কাছাকাছি চলে আসছি, তো এখন সামনে চলে যাব। আর এই যে দেখেন, বসার জন্য সাইডে সিট দেওয়া আছে, এবং আমরা নাকি সুপারি, এগুলো সুপারির বস্তা, মাল উঠেছে প্রচুর। যেহেতু লঞ্চটা ইলিশে চলাচল করেছে, সেই কারণে কিন্তু এই যে বসার সিটগুলো দেওয়া পাশে। সাধারণত হুলারহাট ভান্ডারের রুটে এরকম সিট থাকে না। এখানে লেখা আছে প্রথম শ্রেণী, অর্থাৎ কেবিন যাত্রীদেরকে প্রথম শ্রেণী বলা হয় এবং ডেক যাত্রীদেরকে তৃতীয় শ্রেণী বলা হয়। তো আবারও চলে আসলাম সেই সাবেক জায়গায়। এখানেও নামাজ চলতেছে, তো নামাজের সময় যাওয়ার আগে নামাজও পড়ে নিতে হবে। এই হচ্ছে বানারীপাড়া। তো এখানে বানারীপাড়ার মানে বাজার হচ্ছে এই মাঝখানে, আর এই পাশে যে আলো জ্বলতেছে এখানে বেশ কিছু ফুডকার্ট হয়েছে। তো যেহেতু নদীর মোড়, সেহেতু সুন্দর এই ফুডকার্টের জন্য সুন্দর স্পেস হচ্ছে এগুলো। ইদানিং সব জায়গায় এগুলো উঠতেছে হয়ে। এখানে স্বাভাবিক স্ট্রিট ফুড, ফাস্ট ফুড সব কিছুই পাওয়া যায়। তো লঞ্চের লাইট জ্বালানো হলো, এবং এটা হচ্ছে বানারীপাড়া লঞ্চঘাট। তার কয়েক মিনিটের মধ্যেই লঞ্চঘাটে পৌঁছে যাব আমরা। বানারীপাড়া লঞ্চঘাটে চলে আসলাম। তবে পূর্বের যে স্বরূপকাঠি ইন্দিরাহাট ঘাট থেকে যে পরিমাণ যাত্রী দেখেছি আমরা উঠেছে, তো বানারীপাড়ায় তার থেকে অনেকটা কম, অল্প 8-10 জন যাত্রী দেখা যাচ্ছে। তো এখন সবাই কি উঠবে কি না সেটাও হচ্ছে দেখার বিষয়। হয়তো যারা ঘাটে আছে এর মধ্যে অর্ধেকও লঞ্চে উঠবে না, এরকম হওয়ার সম্ভাবনাটাই বেশি। তো এই রুটের লঞ্চগুলো বন্ধ হওয়ার কারণেই হচ্ছে এটা। তো যাত্রীরা গাড়িতে সুযোগ সুবিধা পেয়ে লঞ্চে উঠতেছে না। তো দেখা যাক ঘাট থেকে কয়জন উঠে। কি আশ্চর্য, ঘাটে যাত্রী নেই বললেই চলে। তো আজকে বানারীপাড়া থেকে কয়জন উঠে সেটা একটু গুণে দেখব। ছি ছি, তো ঘাট কর্মকর্তা বলে দিয়েছে যে 8 জন হয়েছে, 8 জন। তার মানে বানারীপাড়ায় তার গোনা 8 জন যাত্রী। তো যারা যাবেন না তারা উঠবেন না বলে দিয়েছে, কারণ লঞ্চ আলাদটাও হয়তো বাঁধে নাই। তো যা বললাম, ঘাটে যে কয়জন ছিল তার 3 ভাগের 1 ভাগ উঠলো না। তো 8 জন ওঠা হয়েছে, আবার নেমেও যাচ্ছে। কি আশ্চর্য, 400 টাকা ভাড়া, চাইরাটা 3200 টাকা হবে এই ঘাট থেকে। তো যা উঠতেছে তা তো আবার নেমেই যাচ্ছে। কি আশ্চর্য। এই হচ্ছে বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWTA বানারীপাড়া লঞ্চ ঘাট। এত বড় ঘাট থেকে এতগুলো মানুষের মধ্যে থেকে মাত্র 8 জন উঠলো। হ্যাঁ, লোক আছে, কপাল কপাল। আসুক আসুক, লোক আসুক, একজন আসলেও অনেক কিছু। হায় রে, একটা মোটরসাইকেল দেখছিলাম সেটাও এখানেই নেমে গেল। চারজন লোক আসছে, অনেক কিছু, অনেক অনেক। 4 জনকে 40 জন মনে করা লাগে যে যাত্রী ঘোড়া চলতেছে। কি 4 জন আসলো, 2 জন উঠলো। তার মানে বানারীপাড়া ঘাট থেকে মোট 10 জন যাত্রী উঠেছে। ছয়টা 17 বাজে। তো এই মুহূর্তে বানারীপাড়া লঞ্চঘাট থেকে ছেড়ে দিল পুবালি 7। নেক্সট স্টপেজ হচ্ছে মিরেরহাট লঞ্চঘাট।
তো বানারীপাড়ার থেকে ব্যাক গিয়ার দিলেও এখান থেকে আবার নদীটা একটু চর আছে, তো অনেকটা ঘুরে যেতে হবে, যেটা আমরা এখন দেখব গিয়ে। এই ঘাট থেকে ছেড়েছে, এখন কিন্তু নদীতে এই দিকে যাবে, তো সোজা এই দিকে যেতে পারতো, তবে লঞ্চটা এখন ওদিকে যাবে না, লঞ্চটা এখন এই বরাবর ঘুরে এদিক থেকে ঘুরে নদীর ওই পার থেকে যাবে। কারণ এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার চর, এবং এখান থেকে ডাইরেক্টলি চালাতে গেলে লঞ্চ বেঁচে যাওয়ার সম্ভাবনা আছে এবং সারা রাত্র এখানে কাটিয়ে দেওয়ার সম্ভাবনাও আছে। সেজন্য কিন্তু এই দিকটা ঘুরে ওই পার থেকে লঞ্চটা ঢাকার দিকে যাবে। তো এই বানারীপাড়াতেও ব্রিজ হয় নাই, যার কারণে এখানেও ফেরি চলাচল রয়েছে। তো এটা নিয়মিত চলাচল করে বলতে ফেরিটা থাকে, তো কোনো গাড়ির প্রয়োজন হলে ফেরি পার করে দেয় গাড়িটাকে। তো এই কথাটা বলার মানে হচ্ছে যে আপনারা মাওয়া ঘাটে হয়তো চলাফেরা করেছেন, সেখানে কিন্তু ফেরি ভরলেই ছেড়ে দিত, একের পর এক ফেরি ছাড়তে থাকতো, গাড়ি সিরিয়াল থাকতো, কিন্তু এখানে ওরকম না। এখানে হয়তো দিনে 2-4 বার ফেরিটা ওই পারে যায় অথবা এই পারে আসে। এই হচ্ছে ফেরি, বানারীপাড়া ওই পার থেকে গাড়ি এবং কিছু লোক নিয়ে আসতেছে। আর একটু কাছ থেকে দেখি। একটা হাইয়েস গাড়ি দেখেছি, হাইয়েস গাড়ি এবং কিছু যাত্রী উঠে, মানে নদী পারাপারের জন্য লোকজন উঠেছে, যেহেতু সরকারি সেবা, ফ্রি নদী পারাপার। তো দর্শক, ভিডিওটি এখানেই শেষ করতেছি। পার্ট 2 নিয়ে খুব শীঘ্রই হাজির হবো ইনশাআল্লাহ, দেখার আমন্ত্রণ রইল। তো ব্যস্ততার কারণেই মূলত আর কি এভাবে ভিডিওকে পার্ট করে আপলোড দিচ্ছি, এজন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আকাশে একটা চাঁদও উঠেছে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।